কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। উৎসব মুখর ভোটে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে ডক্টর ইউনূস। জুলাই সনদ সইয়ে প্রস্তুত বিএনপি। নভেম্বরের মধ্যে গণভোট চায় জামায়াত। স্বাক্ষরের আগে আরো পর্যবেক্ষণ করতে চায় এনসিপি। মানুষ উন্মুখ হয়ে আছে, নির্বাচন দিয়ে তাদের আকাঙ্ক্ষা পূরণের আহ্বান ফখরুলের। হিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ রাষ্ট্র চায় বিএনপি। চাকসুতে শান্তিপূর্ণ ভোট গ্রহণের পর সন্ধ্যায় ছাত্রদল শিবির ধাওয়া পাল্টা ধাওয়া। এখন চলছে গণনা, অপেক্ষা ফলাফলের। শাহবাগে অবস্থানের পর কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গেলেন এমপি ও শিক্ষকরা। প্রজ্ঞাপন না হলে কাল মার্চ ফর যমুনা কর্মসূচি। কোনো কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এমন নিশ্চয়তা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে জুলাই সনদ ও নির্বাচন আলাদা কিছু নয় বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বের তালিকায় সংস্কার, যার সম্মিলিত রূপরেখা তৈরিতে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। গত প্রায় ৮ মাসের চেষ্টায় বিভিন্ন সংস্কার কমিশন এবং রাজনৈতিক দলের ঐকমত্যে চূড়ান্ত হয়েছে জুলাই সনদ। শুক্রবার এ সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের কথার মধ্যেই বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জরুরি বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন, যাতে অংশ নেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে অসম্ভব কাজ আপনারা করলেন, এটা যুগ যুগান্ত ধরে স্মরণীয় হয়ে থাকবে। জুলাই সনদের নানা বিষয়ে আলোচনার পর আসে নির্বাচনের প্রসঙ্গ। নির্বাচন আর জুলাই সনদ আলাদা কিছু নয় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। নির্বাচনের কথা এসছে, আবারও বলছি, বারে বারে বলছি, যত জায়গায় গেছে এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। এটা সনদেরই অংশ, এখন এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে হলে কি হয়, ওরকম না। প্রধান উপদেষ্টা জানান, একটি উৎসব মুখর নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ সরকার। এটা উৎসবমুখর নির্বাচন হবে। সেই উৎসবমুখর নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করবো, আমাদের সাধ্যে যতগুলো। এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসবমুখর নির্বাচনটা করে দেওয়া। তাহলে আমাদের কাজ একটা পরিণতিতে আসলো। তা না হলে তো পরিণত হলো না। আমরা সুন্দর একটা সনদ করলেন, আমরা গিয়ে বন্ডল করে একটা নির্বাচন করলাম। এই নির্বাচন তো কোনো দরকার নেই আমাদের। জুলাই সনদ জাতির জন্য বড় পাওয়া উল্লেখ করে প্রধান উপদেষ্টা এই সনদ বাস্তবায়নে সবাইকে আহ্বানও জানান। জুলাই সনদ আমরা সই করে দিলাম, এটা শেষ হলো, এটা মস্ত বড় একটা অধ্যায় শেষ হলো, কিন্তু আরো বহু অধ্যায়ের সূত্রপাত করবে। কাজে সেইভাবে আমরা অগ্রসর হব, যাতে করে এটা কোথাও হারিয়ে না যায়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে শুক্রবার জুলাই সনদে বিএনপি সহ বেশ কয়েকটি দল সই করার সম্মতি দিলেও আরও পর্যবেক্ষণ করতে চায় এনসিপি। আর জামায়াত বলছে এখনও একদিন সময় আছে, স্বাক্ষর নিয়ে তারা অনিশ্চয়তা দেখছে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে নেতারা শুরুতে হঠাৎ এই বৈঠকের আয়োজনে কিছুটা উদ্বেগ প্রকাশ করলেও ইতিবাচক হিসেবেই দেখেন। বৈঠক শেষে জুলাই সনদে সই করা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। বিএনপি সহ কয়েকটি দল ইতিবাচক মনোভাব ব্যক্ত করলেও জামায়াত ও এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট কখন হবে এবং কিসের ভিত্তিতে হবে তা নিয়ে ভিন্ন মত পোষণ করে। 5 দলের বাম গণতান্ত্রিক জোট জুলাই সনদে সই করবে না বলে জানায়। একই সাথে জুলাই সনদে নোট অফ ডিসেন্টের মতো অনেকগুলো ইস্যু রয়েছে। সেই নোট অফ ডিসেন্টগুলোকে কিভাবে সংজ্ঞায়িত করা হবে, নোট অফ ডিসেন্টের পরিণতি কি হবে, নোট অফ ডিসেন্টগুলোকে কিভাবে বাস্তবায়ন করা হবে, সে ব্যাপারটা এখনো পর্যন্ত খোলাসা করা হয় নাই। আমরা যে সমস্ত বিষয়ে আমরা এক জায়গায় আসছি এবং এনসিসি সিদ্ধান্ত দিয়ে সেই সবগুলোকে একটা প্যাকেজ করে একটা প্যাকেজের উপরে গণভোট অনুষ্ঠিত হবে। আমার বক্তব্যে বলেছি, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছি।
জুলাই জাতীয় সনদ প্রণয়ন হোক, অন্যান্য কর্মকাণ্ড হোক, সব কিছুর লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জুলাই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠকের বিষয়ে আরো খবর জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, বৈঠকের পর শেষ পর্যন্ত জুলাই সনদ সই নিয়ে কি পরিস্থিতি দাঁড়ালো, বিস্তারিত জানাবেন। তানিয়া, বিষয়টি হচ্ছে যে আসলে আজকের এই বৈঠকটি জরুরি বৈঠক ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে, কিন্তু যে বিষয়টি আসলে শুরুর দিকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বা নেতারা তারা কিছুটা একটু উদ্বেগই প্রকাশ করছিলেন যে আসলে হঠাৎই কেন এই জরুরি বৈঠক বা কোনো সংকট বা রাজনৈতিক কোনো অস্থিরতা আসলে তৈরি হয়েছে কিনা, এমন একটি প্রশ্ন ছিল। কিন্তু পরবর্তীতে যেটি বোঝা গেল সেটি হচ্ছে যে যেহেতু 2 দিন পরেই শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের একটি দিনক্ষণ আছে, একটি অনুষ্ঠান আছে, তো সেটিকেই আসলে সামনে এনে মূলত এই জরুরি বৈঠক। তবে এখন যে বিষয়টি আসলে আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই জুলাই সনদে স্বাক্ষর নিয়ে এখনো কিন্তু কিছুটা দ্বিধা দ্বন্দ্ব কিন্তু রয়েই গেছে। আমরা দেখেছি যে বিএনপি সহ কিছু দল তারা খুবই এটাকে স্বাগত জানিয়েছেন, স্বতঃস্ফূর্ততা আছে তাদের মধ্যে, তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন। কিন্তু আমরা দেখেছি যে আগের যে কিছু বিষয় ছিল জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে, যে বিএনপি জামায়াতের সঙ্গে যে মতবিমত, এনসিপি, এই যে কিছু বিষয় মতপার্থক্যের জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু আজকেও এই জরুরি বৈঠকে আমরা দেখেছি। সেটি এই কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে যে শুভেচ্ছা বক্তব্য নেতারা দিয়েছেন সেখানেও বিষয়গুলো এসেছে, এবং বৈঠক শেষে যখন এই নেতারা বের হয়েছেন তখন গণমাধ্যমের সামনে তারা যখন আসলে কথা বলেছেন সেখানে কিন্তু কিছুটা কিন্তু দ্বিধান্বিত কিন্তু আসলে রয়েই গেল এই রাজনৈতিক দলগুলো। আমরা দেখেছি যে যেমন জামায়াতের পক্ষ থেকে আমরা বারবার গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করছিলাম যে আসলে তারা শেষ পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করবেন কিনা, কিন্তু তারা আসলে একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে তারা আসলে প্রশ্নের উত্তর দিয়েছেন। তারা বলছেন যে একটি দিন সময় আছে, এবং তারা বলছেন যে অনিশ্চয়তাও নেই। আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা বলছে যে এই জুলাই সনদ স্বাক্ষরে তারা এখনো বিবেচনাধীন রেখেছে। তারা কিছু শর্তের কথা বলছেন। তারা আগে যেটি বলেছেন যে এই যে একটি আদেশ, একটি সাংবিধানিক আদেশ হতে পারে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্য দিয়ে গণভোটটি হতে হবে, এমন এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল। তারা একটু অভিযোগের সুরেই বলছে যে এই যে জুলাই সনদ একটি চূড়ান্ত কপি যেটি অনুলিপি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আসলে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা সেখানে নেই, অস্পষ্টতা রয়েছে। তারা বলার চেষ্টা করছে যে এটি জনগণের মধ্যে একটি ধোঁয়াশা রয়েছে, তারা আসলে এটি বিষয়টা স্পষ্ট না, এই বিষয়গুলো আসলে সামনে আনতে হবে, আনার পরে তারা আসলে একটা বিবেচনা করবেন, স্বাক্ষর করবেন কিনা। সময় মাত্র একদিন। তা এই প্রশ্নের উত্তরে তারা বলছেন যে আমরা এখনো বিবেচনাধীন আছি। আর জামায়াতে ইসলামীও আসলে একই সুরে অনেকটা কথা বলেছেন। তারা এই যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোটের যে প্রশ্নটি, তারা নভেম্বরের মধ্যে এই গণভোটটি চায়, এমন কিন্তু আজকেও তারা দাবিটি তুলেছেন। এখন তারা শেষ পর্যন্ত স্বাক্ষর করবেন কিনা এটাও অনেকটা অনিশ্চিত। তারা দুরকম একটু উভয় সংকটের মতো করেই আসলে উত্তরটি তারা দিয়েছেন। এখন দেখার বিষয়, যেহেতু একদিন আছে, নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আরো পরিষ্কার হবে। আপনাকে ধন্যবাদ আনোয়ার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা, এই বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাসুদুল হক। মাসুদুল, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও ছাত্রদল ছাত্র শিবির ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়েছে, ক্যাম্পাসে উত্তেজনার খবর পাচ্ছি আমরা। এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? ফলাফল পেতে আর কত সময় লাগতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা? বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগে আমরা একটু দেখাতে চাই, এখানে ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমার হাতে যেটা ফলাফল এসেছে, যদিও তারা বলেছিল যে রাত 12টা কি 1টার মধ্যে সকল ফলাফল ঘোষণা করা হবে, কিন্তু আপাতত দৃষ্টিতে দেখে সেটি মনে হচ্ছে না, হয়তো সেটি আগামীকাল হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, শিল্পাচার্য রশিদ চৌধুরী হোস্টেলের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যেখানে ভিপি পদে এগিয়ে আছে ছাত্রদল এবং জিএস পদে এগিয়ে আছে ছাত্র শিবির। এছাড়া বাকি অন্যগুলো যে সমস্ত কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু এখানে ফলাফল ঘোষণা করা হয়নি। আপনাকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু সকল ব্যালট বক্স আসলে খুলে ফেলা হয়েছে, আর 2টি মাত্র বাকি রয়েছে। এই মুহূর্তে আসলে গণনা চলছে, এবং আশা করা হচ্ছে যে যদিও তারা বলছেন যে 12টা কি 1টার মধ্যে তারা ফলাফল ঘোষণা করতে পারবেন, কিন্তু আপাতত দৃষ্টি মনে হচ্ছে সেটি সম্ভব না। তবে একটি নির্ভরযোগ্য সূত্র আমরা জানতে পেরেছি, সেটি হয়তো আগামীকাল তারা হয়তো করতে পারেন। এবং একই সাথে জানতে চাই, আপনি জানেন যে সারাদিন কিন্তু 400 নির্বাচনের যে উৎসব মুখরভাবে অনুষ্ঠিত হয়েছিল, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা হয়নি। তবে বিকেলের দিকে অর্থাৎ সন্ধ্যার দিকে ছাত্রদল এবং শিবিরের মধ্যে হালকা করে ধাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত সর্বশেষ যেটা আমরা তথ্য পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে
ছাত্রদল এবং শিবিরের নেতাকর্মীরা আসলে মুখোমুখি অবস্থানে রয়েছে। যদিও সেখানে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আপনারা জানেন এই নির্বাচনকে ঘিরে এবং এই নির্বাচনের নিরাপত্তায় প্রায় 1000-এর অধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হয়েছে র্যাবকে প্রায় 120 জন র্যাব সদস্য। তারা আজকে সকাল থেকে এখন পর্যন্ত তারা দায়িত্ব পালন করছেন। তবে যেটি স্বস্তির খবর, যেটি সুষ্ঠুভাবে এই যে 400 নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ 35 বছর 8 মাস অনুষ্ঠিত হওয়ার ফলে সাধারণ যারা ভোটার তাদের মনে উচ্ছ্বাস ছিল, একটা আনন্দ ছিল। অনেকে জীবনের প্রথমবারের মতো তারা ভোট দিয়েছেন। সেই ভোট প্রয়োগ করতে পেরে তারা তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়েছেন। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে আসলে এই বিবিএ যে বিভাগ রয়েছে সেটির ফলাফল জানা যায়নি। এখানে প্রায় 7000-এর অধিক ভোটার রয়েছে, হয়তো একটু পরে জানা যাবে। সে সময় হয়তো আমরা আপনাদেরকে আরও আপডেট করে জানতে পারবো। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদুল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। রাজধানী মিরপুরের রূপনগর এলাকার শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া বের হচ্ছে। ঘটনাস্থলে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস, যোগ দিয়েছে কেমিক্যাল বিশেষজ্ঞ দলও। ফায়ার সার্ভিস জানায় কেমিক্যাল থাকায় আগুন নেভাতে সময় লাগবে। এ নিয়ে আরও খবর জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, কেমিক্যাল গুদামের বিষয়ে ফায়ার সার্ভিস কি ধরনের শঙ্কার কথা জানিয়েছেন, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে গতকাল যেই আগুন লেগেছিল এই শিয়ালবাড়ি মোড়ের একটি গার্মেন্টস কারখানা এবং কেমিক্যাল গোডাউনের যে আগুন, সে আগুন কিন্তু আজকে 2টা 20 মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। যদিও আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু কেমিক্যাল গোডাউনের যে ধোঁয়া, সেই ধোঁয়ার মাত্রা কিন্তু এখনও কমেনি। এখানে বুয়েটের একটি প্রতিনিধি দল আসার কথা ছিল। তারা ধোঁয়ার বিষয়ে জানতে পেরে কিন্তু আজকে তারা আসেনি, আগামীকাল আসবে বলে জানিয়েছে। আর ইলেকট্রিক সেফটি অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা এই ধোঁয়ার বিষয়ে ভেতরে পর্যবেক্ষণে যেতে চেয়েছিল, কিন্তু তারা কিছু দূর যাওয়ার পরে কিন্তু ফেরত এসেছে। ধোঁয়ার যেই বিষক্রিয়া, সেই বিষক্রিয়ার ভয়াবহতার কথা বলে কিন্তু তারা আজকে ফিরে গিয়েছে এবং এই ধোঁয়ার মাত্রা কমার পরে কিন্তু তারা সেখানে যেতে পারবে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে যেই কেমিক্যাল গোডাউনে ধোঁয়া উঠছে, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে 6 থেকে 7 ধরনের কেমিক্যাল একসাথে মিশে যাওয়ার কারণেই কিন্তু এর বিষক্রিয়া আরও ভয়ঙ্কর আকার ধারণ করছে, যার কারণে ফায়ার সার্ভিস জানিয়েছে যে এখানে আশেপাশে যারা মানুষ রয়েছে, উৎসুক জনতা, তারা যেন এখানে ভিড় না করে। তো ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এখানে রয়েছে। তারা ধোঁয়া কমার পরে কিন্তু সেখানে আবারও অভিযানে নামবে বলে আমাদেরকে জানিয়েছে। তো কেমিক্যালের যে আগুনের ঘটনা, সেখান থেকে এখন পর্যন্ত এতটুকুই ছিল আমার কাছে সবশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 67, সিরাজগঞ্জ 6। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সিরাজগঞ্জ 6, এটি সংসদীয় আসন 67। আমি আছি সিরাজগঞ্জে সাদাতপুর, এখানে এই আসনটি। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মুহিত। আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। বলা হয়ে থাকে যে আপনি বিএনপির দুঃসময় কাণ্ডারি। আপনি কিভাবে কাটিয়েছেন এই 17টা বছর? ধন্যবাদ ডিবিসি নিউজ এবং এর দর্শকদেরকে। আমরা এই 17 বছর বাংলাদেশে, শুধু শাহজাদপুরে না, আমি মনে করি আমরা সবাই জানি যে বিগত 17 বছরে যে ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন নির্যাতনের মুখে, আসলে 17 বছর তো একটা সময় না, এটাকে মোটামুটি রাজনৈতিকভাবে আপনি 3টা ফেজে ভাগ করতে পারেন। বিগত সরকার 9 সাল থেকে 14 সাল নাগাদ প্রথম পর্যায়ে তারা ক্ষমতায় এসেই সংবিধানের পরিবর্তন করে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয় এবং তারপরে যখন আন্দোলনটা শুরু হয়, সেই আন্দোলনকে সন্ত্রাসবাদ এবং মিথ্যা মামলার মাধ্যমে তারা দমন করার চেষ্টা করে। সেই সময় থেকেই কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে শুরু হয়ে যায় তাদের উপর নিপীড়ন, নির্যাতন, এবং আমিও সেই সময় থেকেই তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়ি এবং সেই রাজনীতিতে আমরা বিরোধী দলে রাজনীতি করতে এসেছি সেই 2009 সাল থেকেই। এবং তখন থেকে আমরা আশা করেছি যে বিরোধী দলে রাজনীতি করতে গেলে এই বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে একটু ঝড়ঝাপটা যায়, কিন্তু বাংলাদেশ এর আগে কখনো 2014 সাল থেকে যেভাবে নিপীড়ন শুরু করা হলো, এই একটা ফ্যাসিস্ট সরকার যেভাবে মানুষকে গুম খুন শুরু করে দিল, এই গণহারে গুম খুনের রাজনীতি কিন্তু এর আগে বাংলাদেশ দেখেনি। 14 সালের পর যখন নির্বাচন তারা একতরফাভাবে করে নিলেন, ভোট চুরি করে, ভোট ছাড়াই 154 সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জোর করে তারা নির্বাচিত হলেন।
সম্পূর্ণ অবৈধ হয়ে গেল সরকারটি, এবং তারা নির্ভয়ে একটি যথাযথ অবৈধ সরকারের মতো কোনো আইন কানুন রীতিনীতির আর তোয়াক্কা করলেন না। ফলে সেই সময় দেখা গেল হয়তো পুরনো কিছু বিএনপি নেতাকর্মীরা আর এই চাপটা নিতে পারেননি। তারা 14 সালের পর অনেক নেতা, অনেক কর্মী হয়তো কম সক্রিয়, অনেকে দূরে থেকেছেন, এলাকায় থাকেননি, কিন্তু বিএনপির একটা বিশাল কর্মী বাহিনী এবং নেতৃত্ব এটিকে একটা আদর্শিক লড়াই হিসেবে নেয়, এবং আমার সৌভাগ্য আমি তাদের সঙ্গে সেই জার্নিটা কন্টিনিউ করি। এই সেকেন্ড ফেজে 14 থেকে 18 সময়টাতে আমরা ধরেই নিয়েছিলাম এগুলোর মধ্যে আমাদের থাকতে হবে। আমাদের কর্মীরা জেলে যেত, আমি তাদের জন্য হাইকোর্টে যেতাম, আমি তাদেরকে জামিনের জন্য বাসে করে, ট্রেনে করে আমরা রাজশাহী যেতাম, আমরা ঢাকায় যেতাম। 200-300 মানুষ, তাদের একমাত্র অপরাধ তারা এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, ফ্যাসিস্টের বিরুদ্ধে, এবং তারা বিএনপির নেতাকর্মী ছিল। 24-এর গণঅভ্যুত্থানের পট পরিবর্তনের পর এখন এক নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করছে মানুষ। এটা আপনি কিভাবে বাস্তবায়নের কাজ করছেন আপনার এলাকায়? ধন্যবাদ। তো 24-এ আমরা আসলাম, এই 18-র নির্বাচনের পরে কিন্তু বিএনপি এবং দেশ এবং রাজনীতি চরম অন্ধকারে নিপতিত হলো। 18-র নির্বাচনের পরে আমরা দেখলাম যে প্রকাশ্যে আওয়ামী লীগ বলতো যে গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই, উন্নয়নের নামে আমরা জেনে ফেললাম যে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, এবং এই 14 থেকে 18, 18 থেকে 24 বিএনপি কিন্তু নীতির প্রশ্নে আপোষহীনভাবে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন আপোষহীন, তার কর্মী হিসেবে পুরো দল আমরা আপোষহীনভাবে সেই সংগ্রাম চালিয়ে গেলাম। 24-এ সেই সংগ্রামের ফল হিসেবেই আমাদের যারা পরবর্তী প্রজন্ম, এমনকি আমাদের দলের যারা পরবর্তী প্রজন্ম, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ, যারা বিগত 15 বছরে ফ্যাসিস্ট আমলে বেড়ে উঠেছে, তাদেরকে আমরা এই বিরোধী রাজনীতির মাধ্যমে আসলে সত্যের পথে এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াইয়ে উজ্জীবিত করতে পেরেছিলাম বলেই সেই তরুণরাই কিন্তু এই 24-এর পট পরিবর্তনে, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিল। নির্বাচনের আর 4 মাস বাকি, ইতিমধ্যেই অন্যান্য রাজনৈতিক দল তাদের মনোনয়ন প্রার্থীকে সিলেকশন করে দিয়েছেন। আপনাদের হয়তো যাচাই বাছাই চলছে, কতটা আশাবাদী আপনি মনোনয়ন পাবেন? আপনি একদম নিবেদিত কর্মী, আপনি সামাজিক, শুধু রাজনীতির পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে আপনি জড়িয়ে আছেন। যতটুকু জানতে হবে এই প্রতিষ্ঠানটা আপনি করেছেন, আপনি বুদ্ধি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী যা তাদের কাজ করছে এখানে, একটু জানতে চাই সংক্ষেপে। ধন্যবাদ। আমরা আসলে এই যে 31 দফার কর্মসূচি দিয়েছেন দেশনায়ক তারেক রহমান, তিনি একটা নতুন রাজনীতির স্বপ্ন এবং চিন্তা আমাদের সামনে তুলে ধরেছেন, এবং দেশকে পুনর্গঠনের জন্য এই দফায় কিন্তু সমাজের সর্বস্তরে, সর্বসেক্টরের মানুষকে নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে। এবং তার মধ্যে একটা প্রবণতা আপনি দেখবেন, বিএনপির ভেতরে যে একটা নতুন করে মানুষের কাছে যাওয়ার যে একটা তাগিদ, একটা আকাঙ্ক্ষা, এই আমি ধরেন গত এক সপ্তাহে প্রায় 20-25টা উঠান বৈঠক করেছি, গ্রামে গ্রামে আমরা যাচ্ছি, একেবারে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলছি এবং রাজনীতিটাকে তাদের কাছে ব্যাখ্যা করছি, তুলে ধরছি। এটা কিন্তু ইতিমধ্যেই ফ্যাসিস্টের পরাজয়ের পর একেবারে তৃণমূলের গণতন্ত্রের ইতিমধ্যেই সূচনা হয়ে গেছে। আপনাদের নেতা তারেক জিয়া বলছেন যদি তারা ক্ষমতায় আসে তো মূলনীতি হবে সবার আগে বাংলাদেশ। সেখানে তারুণ্যকে কিভাবে সম্পৃক্ত করবেন? আপনি কি ভাবছেন তার কথায়? উনি যে সবার আগে বাংলাদেশটি বলেছেন, সেটার মাধ্যমে আসলে বাংলাদেশপন্থী রাজনীতির আর কোনো বিকল্প থাকবে না এখানে। আমরা যে মত পথেরই হই না কেন, বাংলাদেশের স্বার্থকে নিয়ে আগাতে হবে। বাংলাদেশের তরুণ সমাজের জন্য সবচেয়ে বড় সংকট যেটা আনএমপ্লয়মেন্ট, মানুষের কিন্তু চাকরি নাই। বিশেষ করে এই যে 18 থেকে 35-এর যে সমাজ, এই জেনারেশনটা ফ্যাসিজমে সাফার করেছে, তাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সেখান থেকে তারা শিখতে কম পেরেছে, এবং এখন তাদের প্রায় অর্ধেক জনসংখ্যার সেই অংশটি, কর্মমুখর অংশটি, কর্মের কোনো সুযোগ নাই। গ্রামে গঞ্জে আপনি গেলেই দেখবেন এই যুবকরা আছে। এবং তার অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা আপনার জন্য শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। আপনারা শুনছিলেন সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা আগামীকালকে যাব পাবনা 1 এবং 2 আসনে সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।